খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি শরীফ রওশন। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন মাঠে। আজ পায়োনিয়র ফুটবলের কি অবস্থা, কোথায় গিয়ে আসলে ঠেকে আছে, কেন হচ্ছে না পায়োনিয়র ফুটবলটা গেল 2 বছর ধরে, সব কিছুর প্রশ্নই আজকে খুঁজতে আমরা সেই উত্তর খুঁজতে আজকে স্টুডিওতেও আমরা আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আমাদের পায়োনিয়র ফুটবল কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। আপনাকে স্বাগত এখন মাঠের আজকের প্রোগ্রামে। বলছিলাম যে পায়োনিয়র ফুটবল একেবারেই ফুটবলার তুলে আনার যে প্রক্রিয়াটা, সেটা সেই পায়োনিয়র ফুটবল থেকেই শুরু হয়। সেই প্রক্রিয়াটা বাংলাদেশের ফুটবলে খুব বেশি এখন পর্যন্ত শক্তিশালী হয়নি। এটা কেন? আপনি তো বিগত সময়ে ছিলেন, এখনও কমিটির দায়িত্ব আছেন। মানে আপনার প্রক্রিয়াটা আসলে কত দূর এগোচ্ছে বা কোথায় গিয়ে আসলে আটকে আছে? জটিল প্রক্রিয়া নাকি? আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য এবং এখন চ্যানেলের সকল শ্রোতাকে যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। মেইন বিষয় হচ্ছে যে দেখুন, আমরা তো গত বছর 2024-এ আমরা ইলেকশন করে নবনির্বাচিত কমিটি এসেছি। এখন কমিটি হওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট মহোদয় যার যার কাজ এবং সেক্টর ওয়াইজে ভাগ করে দিয়েছে। তো এখন ভাগ করে দেওয়ার পর যার যার কর্মদক্ষতা দেখিয়ে তারা কাজে সবারই সফলতা আছে, মোটামুটি সবাই কাজ করতেছেন এবং সবাই সুন্দরভাবে তাদের দায়িত্বগুলো পালন করতেছে। এখন আমাকে যে প্রেসিডেন্ট মহোদয় যে দায়িত্ব দিয়েছেন, পায়োনিয়র লিগের চেয়ারম্যান বানিয়েছেন আমাকে, আমিও ওনাকে ধন্যবাদ জানাই অন্তঃস্থল থেকে। এখন বিষয় হচ্ছে 2024-এর সেশনটা খুব টাফ সেশন গিয়েছে, বিকজ এটা আপনি জানেন যে ঘরোয়া ফুটবল এবং ইন্টারন্যাশনালি পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে অনেক খেলা প্লাস এইজ লেভেল নারী ফুটবল সহকারে কর্মব্যস্ততার ভিতরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাটিয়েছে। ইভেন প্রেসিডেন্ট মহোদয় অনেক ব্যস্ততার মাঝেও সব কিছু করা আমাদের সম্ভব হয়েছে বা সফলতার সহিত করতে পেরেছেন উনি। এখন যেটা প্রশ্ন, আমাকে চেয়ারম্যান বানিয়েছে, আমাকে একটি কাজ দায়িত্ব বুঝিয়েছেন। আমরা চেষ্টা করেছি, দেখুন সবচেয়ে বড় সমস্যা যেটা মাঠ নিয়ে। মাঠ আপনি জানেন, লিগ চলতেছে কমলাপুর স্টেডিয়ামে। আগে আমরা খেলা দেখেছি গত বছর, এর আগের বছর সকাল 10টা 11টায় খেলা হয়েছে। থার্ড ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, এই যে খেলাগুলো হয়েছে এটা কিন্তু মাঠ খেলার জন্য অপ্রতুল মাঠ। এই কারণে কিন্তু টিপু ভাই, পায়োনিয়র লিগটা শুরু হচ্ছে না কেন? আমরা তো দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ দেখছি নি ওই তো মাঠে। পায়োনিয়র লিগের দায়িত্বে আপনি বর্তমান আছেন, কমিটির 1 বছর বেশি সময় পার হয়ে গেছে। বিগত 22 সালে সবশেষ হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। 2022-এ এরপরে আসলে কোথায় কোন জটিল প্রক্রিয়া আটকে আছে পায়োনিয়র লিগ শুরুতে? অ্যাকচুয়ালি আমরা আপনি জানেন সবকিছুর সাথে সম্পৃক্ততা থাকে। ফুটবল খেলার জন্য মাঠের প্রয়োজন, ফিনান্সিয়াল ব্যাকআপের প্রয়োজন, টাকার প্রয়োজন হয়। আমরা কিন্তু পায়োনিয়র লিগটা চালানোর জন্য যা যা প্রক্রিয়া ছিল 2024-এ সেপ্টেম্বর, অক্টোবর এবং আগস্ট থেকে শুরু করে আমরা চেষ্টা করেছি 3 মাস। কি চেষ্টা করেছি? মাঠের প্রয়োজন, কোন মাঠটায় কোন গ্রাউন্ডটা খেলবে আগে। 2 নাম্বার, আমাদের একটা টুর্নামেন্ট চালাইতে হইলে পায়োনিয়র আমাদের একটা বাজেট আনুমানিক অ্যাপ্রক্স মোরলেস করেছিলাম, এটা 1 কোটি টাকার মতো লাগে। প্রেসিডেন্ট মহোদয় বলেছে 80টা টিম হয়ে গিয়েছে। উনি বলেছে আরও যদি টিম হয় হোক, কোনো সমস্যা নাই, এটা ব্যাপক আকারে আমরা স্টার্ট করব। আমরা অনেক চেষ্টা করেছি গ্রাউন্ডগুলো, মাঠগুলো দেখার জন্য। ধূপখোলা স্ট্যান্ড আমরা ভাইস প্রেসিডেন্ট মহোদয় আমাদের সাব্বির আহমেদ আরিফকে নিয়ে আমরা ভিজিট করেছি। 3টা মাঠ দেখেছি, 3টাই খেলার অনুপযোগী। তা আপনি ফুটবল স্টার্ট এবং টুর্নামেন্টকে স্টার্ট করার জন্য গ্রাউন্ডের তো সর্বপ্রথম প্রয়োজন। আমরা ওইটাই দেখেছি। ইভেন সিটি কর্পোরেশন সাউথ এবং নর্থ থেকে 2টা আমাদের একটা অনুদান দেওয়া হয় পায়োনিয়রে, ওইটাও আমরা চিঠি দিয়ে দিয়েছি অলরেডি। এটা কি পরিমাণ দেওয়া হয়? ওটা অ্যাপ্রক্স 20 লাখ টাকার মতো, সাউথ থেকেও নর্থ থেকেও। তা আমরা চেষ্টা করেছি, এটা তারাও মানে পজিটিভ আছে, দিয়ে দিবে টাকাটা। তবে আমাদের তো স্টার্টটা করতে হবে। স্টার্ট করার জন্য যে প্রক্রিয়া, আমাদের একটা পায়োনিয়র কমিটি আমাকে যেহেতু চেয়ারম্যান বানিয়েছে, 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি হওয়ার কথা। কমিটিটা আমরা চেষ্টা করেছি যে হয়ে যাবে বলে। হয়তোবা আমাদের বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যথেষ্ট কর্মব্যস্ততার কারণে সমস্ত টুর্নামেন্ট, ঘরোয়া ফুটবল, ইন্টারন্যাশনালি ম্যাচ সমস্ত কিছু নিয়ে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রত্যেকটা এক্সিকিউটিভ বডির মেম্বার, ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট মহোদয় তো বটেই, সে অবশ্যই অনেক ব্যস্ততার ভিতরে থাকার কারণে আমরা করতে পারিনি। তো আমরা আশা করতেছি হোপফুলি 2025-26-এর সেশনটা আমরা স্টার্ট করতে পারবো এবং এর জন্য আমরা
ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসিডারের সাথেও কথা হয়েছে, ওখানে আমাদের প্রেসিডেন্ট মহোদয় পাইনিয়ারের কথাও তুলে ধরেছে, ওটা একটা পজিটিভ দিক আছে। তা আমরা আশা করতেছি 2025-26 সেশনটা অবশ্যই সুন্দরভাবে স্টার্ট করতে পারবো এবং সমাপ্তিও ঘটাতে পারবো ইনশাআল্লাহ। দেখছেন এখন মাঠে। আমাদের চিন্তা থেকে চেষ্টা পর্যন্ত সব আপনার জন্য। বাংলা লিংক। আচ্ছা টিপু ভাই, আপনি বলছিলেন যে সর্বপ্রথম আসলে আপনাদের মাঠের যে স্বল্পতা সেটা দূর করতে হবে। তারও আগে আমার যেটা মনে হয় যে পাইনের তৈরি করার জন্য বা মানে লিগটা শুরু করার জন্য যে কমিটি যারা কাজ করবেন সেই কমিটিটা আগে আসলে বানাতে হবে। সেখানে বললেন যে আপনি তাবিদ ভাই নানান ব্যস্ততা আছেন, আন্তর্জাতিক ম্যাচ আছে, তাহলে কি এটা মানে বলতে পারি কিনা যা পাইনিয়ারকে তো আতুর ঘর বলা হয় ফুটবলের, সেই আতুর ঘরে আসলে অমনোযোগিতা বাফুফের ফেডারেশন কর্তাদের নানান ব্যস্ততা, ইন্টারন্যাশনাল ম্যাচের দিকে, হামজা চৌধুরীদের ম্যাচের দিকে আসলে তাদের বেশি ফোকাস। আমরা দেখুন গ্রাসরুট লেভেলের যে ফুটবলটা পাইনিয়ার লিগে ন্যাশনাল টিমে যাওয়ার জন্য যথেষ্ট পাইপলাইনে প্লেয়ার এখান থেকে উঠে আসে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। এটা আমরা ইগনোর করার কোনো অপরচুনিটি এখানে নাই, সেটা আমরা বুঝতেছি। তারপরেও গ্রাসরুট লেভেলটা দেখুন পর্যায়ক্রমে গ্রাজুয়ালি যে খেলাগুলো আসতেছে, ঘরোয়া ফুটবলের বাংলাদেশ লিগ যেটা ছিল এটা চলতেছে এখন, 2 নাম্বার হচ্ছে, ফার্স্ট ডিভিশন খেলা স্টার্ট হয়েছে, এরপরে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। পাইনিয়ার কিন্তু ভিন্ন একটা বিষয়। পাইনিয়ার কিন্তু আপনি জানেন যে এটা ফরেন ফোকাস অনেক, বিদেশের মধ্যে পাইনিয়ার লিগ বিশাল আকারে আয়োজন হয় এবং এটার উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। তা আমরা মনে করতেছি যে এই সিজন শেষ হয়ে গেছে, 2025-26 স্টার্ট করবো এবং কমিটিটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় যথাযথ সময় অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অলরেডি তার কাছে কমিটি একটা দেয়া আছে, উনি কমিটিটাকে একটু যাচাই বাছাই করতেছে, দেখতেছেন সুন্দরভাবে কাজের লোক এখানে আছে কিনা এটা, এবং পাইনিয়ার চালানের মতো যাদের যোগ্যতা সম্পন্ন লোক এরা আছে কিনা এটা দেখে উনি ভালোভাবে যাচাই বাছাই করে আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিবে আশা করতেছি। টিপু ভাই, আমরা দেখতে পাচ্ছি যে পাইনিয়ার ফুটবল লিগটা কিন্তু খুব বেশি সময় আগে শুরু হয়নি, 2012 সালে শুরু হয়েছিল, এক যুগের বেশি সময় হয়ে গেছে এই মৌসুমটা শুরু হওয়ার। তারপর 2022 সালে হঠাৎ করে থমকে গেছে। 2019-20 সালে যখন করোনা মৌসুমে অন্য লিগগুলো বন্ধ ছিল, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, প্রথম বিভাগ, ঠিক সেই সময়ও কিন্তু আপনাদের পাইনিয়ার লিগটা চলেছিল। এই যে এত মানে বলছিলাম যে 19-20 যখন বন্ধ হয়নি, তাহলে এই যে 22-এর পর আর কেন মাঠে গড়াচ্ছে না? মানে বারংবার একই প্রশ্ন আসতে হয় আসলে, যে যারা কয়দিন আগে আগস্ট মাসেও কিন্তু 30টা ক্লাব আসলে আপনাদের বাফুফের সামনে আন্দোলন করেছে, কারণ তারাও তো একটা মোটা অঙ্ক খরচ করে। আমার অনেকগুলো ক্লাবের সাথে কথা হয়েছে, তারা বলছে যে বারবার আসলে আপনাদের যখন কমিটিটা গঠন হয়েছে, যখন আপনি 9 মাস দায়িত্ব, এক বছর জন্য দায়িত্ব পেয়েছিলেন প্রাথমিক পর্যায়ে, তখন আপনারা একাধিকবার লিগগুলোকে আশা দিয়েছেন, ক্লাবগুলোকে আশা দিয়েছেন যে লিগ মাঠে গড়াবে, যে কারণে তারাও আসলে ট্রায়ালের জন্য অনেক আর্থিক টাকা খরচ করে ফেলেছে। সেই আর্থিক টাকা খরচ করার পেছনে আপনাদের লিগ এখনো শুরু হচ্ছে না, যার কারণে তারাও আসলে বিক্ষোভ করেছিলেন। সেই জায়গায় আপনারা কি তাদেরকে কোনো আশাজনক কোনো কথা বা উত্তর বা কোনো সমাধানে যেতে পেরেছেন কিনা? কারণ এখন যেহেতু এখনো সমাধান হয়নি, সেক্ষেত্রে আগামী বছরের জন্য তাদের আবারও পুনরায় শুরু করতে হবে, আবারও আর্থিক খরচ। এই প্রশ্নটার উত্তর নেব, তবে আপনার কাছে রেখে গিয়েছিলাম যে এই যে দীর্ঘদিন, এতদিন পরেও আসলে পাইনের কমিটিটা গঠন হয়নি, এইটার আসলে কারণটা কি? কারণ এখন পর্যন্ত 9 সদস্যের কমিটি গঠন করার কথা ছিল। শুধু তো পাইনের লিগ কমিটি না, এরপরে রেফারি কমিটি আছে, তারপরে হচ্ছে যারা মাঠের যে গ্রাউন্ডস কমিটি, খুবই গুরুত্বপূর্ণ কমিটি, কিন্তু গ্রাউন্ডস কমিটির সাথেই কিন্তু আসলে একটা লিগের সাথে কিন্তু জড়িত থাকে, যেহেতু মাঠগুলো আপনারা সংকটে থাকেন সবসময়। এই যে এই গুরুত্বপূর্ণ কমিটি গুলো এখনো গঠন হয়নি, এই জায়গায় আসলে বাফুফের, আপনারা তো বারংবারই নির্বাহী কমিটির সদস্যরা একসাথে বসেন, আলোচনায় বসেন, কখনো কি আসলে এই জিনিসটা ফিল করেন না যে এটা খুবই প্রয়োজনীয়? কারণ আপনাদের 1 বছর বেশি সময় হয়ে গেছে। এটা প্রয়োজন তো নিশ্চয়ই আছে, প্রয়োজন নেই এটা তো আমরা অস্বীকার করব না, প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু করবে আসলে প্রেসিডেন্ট মহোদয় আমাদের এত বেশি, আমাদের আর জানেন যে আপনি গত সকল আমলের চেয়ে, এটা আমার জানা মতে, আমি লাস্ট ইয়ারে আমি কমিটিতে ছিলাম, আমি দেখেছি যে ফুটবল তো মাঠে গড়িয়েছে, অবশ্যই গড়িয়েছে এবং ছিল, ফুটবল কন্টিনিউয়াসলি ছিল, কিন্তু এইবার আমাদের নতুন প্রেসিডেন্ট আসার পরে তার প্ল্যান, প্রোগ্রাম এবং ম্যানিফেস্টোগুলো ভিন্ন ধরনের, এবং সে ফুটবল গড়ানোর জন্য মাঠে হোল দ্য ইয়ারে ফুটবল রাখার জন্য যথেষ্ট সে কৌশল অবলম্বন করতেছে,
টেকনিক অবলম্বন করতেছে। এই কারণে দেখুন আপনি এফসি কোয়ালিফায়ারে গেম বাংলাদেশ, সিঙ্গাপুর, বাংলাদেশ, হংকং, ইন্ডিয়ার ম্যাচের সাথে হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে। এক সময় কিন্তু এই স্টেডিয়ামগুলো ঝিমিয়ে পড়েছিল এবং দর্শকবিহীনও খেলা হয়েছে অনেক ঘরোয়া ফুটবল। তা আমরা এটা মানে লক্ষ্য এখনো করতেছি। কিন্তু হচ্ছে দর্শকবিহীন ঘরোয়া মাঠ, বিশেষ করে যখন বসুন্ধরা কিংস বা মোহামেডান মাঠে নামে তখনও কিন্তু অনেক মানে স্টেডিয়ামগুলো তো ফাঁকা পড়ে থাকে গ্যালারি। মানে সেই জায়গায় কি আসলে আপনাদের উন্নতিটা হয়েছে কি, আসলে কি পরিবর্তন করতে খেলার- পেরেছেন কিনা খেলার- হামজা চৌধুরী বাদ দিয়ে? খেলার মানদণ্ডের বিচারে যদি বলবেন, আগের যে খেলার চার্ম ক্রেজ ছিল, 4টায় খেলা হলে আমরা 12টা স্টেডিয়ামে যাইতাম, জাতীয় স্টেডিয়ামে। সেই আমলের আসলাম ভাই, কায়সার হামিদ, সাব্বির ভাই, গাফফার ভাই সহকারে আলফাজ ভাই, আরমান ভাই অনেক উঁচু মানের প্লেয়ার ছিল। আপনি দেখেন ওইটা যদি খেয়াল করবেন, আপনি 15 বছর যাবৎ, লাস্ট 15 ইয়ার্স, 12 ইয়ার্স কোনো নতুন তাদের মাপের, তাদের ওজনের, তাদের মানদণ্ডের কোনো প্লেয়ার এখন বাংলাদেশে হয় না। এটা একেবারে অপ্রিয় সত্য কথা। যাই হোক, আমরা চেষ্টার কোনো ত্রুটি করতেছে না। আমাদের প্রিভিয়াস প্রেসিডেন্ট অনেক চেষ্টা করেছে ফুটবলকে আগানোর জন্য, এবং ভালো ভালো স্টার তারকার কোনো বিকল্প নাই। মানুষ কখন উপচে পড়া ভিড় হয় স্টেডিয়ামে, যখন খেলার স্কিল প্লেয়ার দেখে, নাম করা প্লেয়ার দেখে এবং খেলার মান অনেক উপরে, খেলার সৌন্দর্য, চার্ম ক্রেশ অনেক সুন্দর, তখন কিন্তু মানুষ উপচে পড়ে ভিড় হয়। সিঙ্গাপুরে, হংকং ম্যাচগুলোতে কেন মানুষ এসেছে? তাদের র্যাঙ্কিং উপরে, তারও ভালো কোয়ালিটির টিম, এই কোয়ালিটির খেলাগুলো দেখার জন্য মানুষ আসে। তাই আমরা চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। আমার মনে হয় না, আমার মনে হয় র্যাঙ্কিং এর বাইরেও আসলে হামজা চৌধুরী, সমিত সোমদের একটা যে আলাদা ক্রাউড, আলাদা একটা মানে ফেস ভ্যালু আছে, সেটার জন্য আসলে বেশি উপচে পড়া ভিড় আমরা কিন্তু দেখতে পেরেছি। এবং যারা মাঠে এসেছেন তারা কিন্তু বারংবারই এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন। সেটা আছে, সেটা তো অবশ্যই, এটাও আমি অস্বীকার করব না। তারপর চেষ্টার কোনো ত্রুটি করতেছে না। আমাদের নতুন ক্যাবিনেট, আমাদের বোর্ড যথেষ্ট চেষ্টা করতেছে এটাকে, ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য। আগের জলুস, চার্ম ক্রেজ ফিরে আসুক, এটার জন্য যথেষ্ট তারা চেষ্টা করতেছে। এবং বোর্ডে আলোচনা সব কিছুর পরে এন্ড অফ দ্য ডে, দিন শেষে আমরা ফুটবলটাকে কিভাবে মাঠে গড়াবো, হোল দ্য ইয়ারে সারা বছর ডিস্ট্রিক্ট ওয়েজে সারা 64-65টা জেলা, ইভেন্ট শহর সহকারে চেষ্টা করা হচ্ছে এবং করতেছে। দেখুন, নতুন প্রেসিডেন্ট এবং নতুন বোর্ডের মাত্র 1 বছর হয়েছে, 3 বছর আছে। আমার মনে হয় এই টেনিয়রে, আমলের ভিতরে ফুটবলকে একটা জায়গায় নিয়ে যেতে। আপনার কমিটির মধ্যে এখন কতজন সদস্য আছেন? আপনি চেয়ারম্যান ছাড়া বাকি যারা সদস্য আছেন? আমাদের পাইনিয়ারের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 9 জন কমিটিতে দেওয়ার কথা, আমার সাথে আরও 8 জন থাকার কথা। আমরা চেষ্টা করতেছি, প্রেসিডেন্টকে আলোচনা করেছি। আমার মনে হয় জানুয়ারিতে, নতুন বছরে উনি অ্যাপ্রুভাল দিয়ে আমাকে পাইনিয়ার লিগটা চালানোর নির্দেশ দিয়ে দিবে। এটাই আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। আমি মনে করি মানে এখনো তো একজনও সদস্য নেই আপনার যারা না, আসলে নেই। সহযোগিতা করবে, কারণ পাইনিয়ার ফুটবল লিগ তো একটা বয়সেরও সীমানা জি, থাকে, জি। নির্ধারণ করা থাকে। সেক্ষেত্রে সেই বয়সের যাচাই বাছাই অনেক মানে পুরো একটা বিশাল জমজমাট একটা ব্যাপার রয়েছে। আমরা যদি বিগত সময়ে ফুটবল লিগে, বাংলাদেশে যতগুলো লিগ হয়েছে বা লিগ চালু রয়েছে, তাদের আমরা একটা রেকর্ড যদি দেখি, যে বাংলাদেশ ফুটবল লিগ এটা কিন্তু 2007 সালে শুরু হয়েছে, খুব বেশি সময় নয়, 17টা মৌসুম আমরা দেখেছি। 11টা ক্লাব নির্ধারণ থাকে, সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লেখা আছে, যেখানে বিসিএল যারা একদম ছোট ছোট বাচ্চা আছে খেলে, সেখানে 12টা মৌসুম আমরা দেখে ফেলেছি। এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ যদি আপনি মানে ধরেন, সেখানে 2011 সাল, সেটাও কিন্তু আসলে খুব বেশি না। আপনাদের পাইনিয়ার লিগ শুরুর মাত্র 1 বছর আগে শুরু হয়েছে। 2025 সালে এখনো সবশেষ মৌসুমটা আমরা দেখতে পেরেছি। ঢাকা সিনিয়র বিভাগ যেটা আছে 1948 সালে, সেই ভাষা আন্দোলনের সময় তখন শুরু হয়েছিল, এবং 2024 সালে শেষ মৌসুমটা আমরা দেখতে পেরেছিলাম। এবং 14টা ক্লাব নিয়ে আসলে তাদের এই আসরটা গড়ায় মাঠে। ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ যেগুলো আছে, 57টা মৌসুম শুরু হয়েছে, এবং এটাও কিন্তু বহু পুরনো একটা ফুটবল লিগ দেশের ক্রীড়াঙ্গনে। 2025-এ সবশেষ মৌসুমটা দেখেছে, 18টা ক্লাব রয়েছে। ঢাকা তৃতীয় বিভাগও 45টা মৌসুম তারা পার করে ফেলেছেন, এবং 1951 সালে তারা শুরু করেছেন তাদের প্রথম মৌসুমটা, এবং 2023 সালে তারা খেলেছেন। কিন্তু আপনাদের পাইনিয়ার লিগ ফুটবল যদি বলি, হিসেব করলে মাত্র 7টা মৌসুম আপনারা পার করতে পেরেছেন। এবং শুধু এই 3 বছর টানা যে বন্ধ রয়েছে তা না, বিগত সময় আমরা দেখেছি যে, আমরা একটু আগে কার্ড দেখাচ্ছিলাম, যে মাঝখানে আসলে গ্যাপটা রয়ে গেছে আপনাদের। এই যে নিয়মিত করার একটা বিষয়, কারণ আমরা বারংবারই বলছি যে ফুটবলের চতুর্থ স্তর হচ্ছে পাইনিয়ার ফুটবল লিগ, যেখান থেকে তৃণমূলের ফুটবলার সরাসরি আসলে ধাপে ধাপে উঠে আসে, নিজেদেরকে প্রস্তুত করে জাতীয় দলের জন্য। সেই জায়গাতেই আসলে অবহেলা, মানে গড়িমসি বা অমনোযোগিতা যেটা বলা যায় আর কি,
এখানে আসলে ক্লাব মানে ক্লাবের কোনো সংখ্যাও আসলে আপনারা নির্দিষ্ট করে রাখেন না, যাতে সবাই আসলে অংশগ্রহণ করতে পারে। সেই অংশগ্রহণ নিশ্চিতের জন্য তো আসলে ক্লাবগুলোকে বেঁচে থাকতে হবে। সেই বেঁচে থাকার মানে রসদটা কি আপনারা আসলে জুগিয়ে যাচ্ছেন কিনা? কারণ আমি যতটুকু জানি যে 10,000 টাকা নতুন একটা ক্লাবকে মানে নিবন্ধন করার জন্য দিতে হয়, আর 3,000 টাকা রিনিউ করার জন্য। সেটা তো আসলে চ্যাম্পিয়ন যারা হয় তারাও আসলে পায় না, মাঝে মধ্যেই পায় না, আপনারা বন্ধ করে দেন। সেই জায়গায় আসলে যে রসদটা বলছিলাম, সেই রসদটা আসলে কবে যোগাবে বাফুফে? আসলে 7টা মৌসুম দেখেছেন এই পর্যন্ত। এটা আমাদের তো আসলে দীর্ঘদিনের বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিবারেশনের কিছুদিন আগে স্টার্ট হয়েছে, বা লিবারেশনের একটু পরে 1981 সালে আমি যদি ভুল না করি শুরু কন্টিনিউ, হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে চলেছে লিবারেশনের স্বাধীনতার পরে শুরু হয়েছে, স্বাধীনতার অনেক পরে। বছর পরে। 81 সন থেকে স্টার্ট হলে দীর্ঘ বহু বছর চলে গিয়েছে। 7টা মৌসুম আসলে হয়েছে এই পর্যন্ত। 81 থেকে ধরলেও আপনার অনেক বছর পেরিয়ে গিয়েছে, ঠিক না? 20 আর এখানে 46 বছর। 46 বছরে 7টা মৌসুম যদি হয়ে থাকে, যেখানে 46টা মৌসুম হওয়ার কথা, এই 7টা মৌসুম হওয়ার এটার দায় ভার কিন্তু এই বোর্ড নিতে পারে না আমাদের, যেহেতু এটা নতুন 1 বছরের বোর্ড। মানে বোর্ডকে আপনাদের কথা বলছি না, বোর্ড তো প্রতিনিধিত্ব করছে বাফুফেকে, জি। তাই না? ফেডারেশনকে প্রতিনিধিত্ব করছে। জি। আপনাদের জায়গায় ওই জায়গাটা আসলে আপনারা তো নিশ্চিত করতে পারেননি আপনাদের শুরুর বছরটা, কিন্তু আমরা তাহলে এই দায়টা তো আপনাদেরকে নিতেই হচ্ছে। আমরা মনে করতেছি যে এই বছর কোনো কারণে যেটা হয়েছে, এটা আমরা অ্যাবসলিউটলি ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল আমরা সরি ফর দ্যাট এটা বলে আমরা আগায় নিতে চাই। 2005 অ্যান্ড 2006 এই সেশনকে ধরে যদি আমরা আগাই কন্টিনিউয়াসলি, এই প্রেসিডেন্টের আমলে টেনিওরে কোনো অবস্থাতে আর আমাদের পাইনিয়ার বন্ধ হবে না, এটা আপনাকে আমি এনশিওর করতে পারি ইনশাআল্লাহ। এটা আমি প্রেসিডেন্টকে অবশ্যই একাধিকবার বলবো, প্রেসিডেন্টের নলেজেও আছে, এবং যেইভাবে এটার উপরে আলোচনা এবং পাইনিয়ারের উপরে ফোকাস দেওয়া হচ্ছে, আমাদের দোষ ত্রুটি সব কিছু তুলে ধরা হচ্ছে, এই দোষ ত্রুটিকে অ্যাবসলুটলি ফিনিশ করে দেওয়ার জন্য আমাদের প্রেসিডেন্ট মহোদয় যে এইবার স্টার্ট করবে পাইনিয়ারটা, ওনার আমল যতদিন থাকে এটা কন্টিনিউয়াসলি রাখবে বলে আমি আপনাকে অ্যাসুরেন্স করতে পারি ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আসলে আপনারা তো আপনাদের জায়গাটাতে আসলে নিশ্চিত করার যে বিষয়টা, সেটা কাজের মাধ্যমে প্রকাশ পাবে। মুখে আসলে অনেকেই অনেক আশার কথা শুনিয়ে জি, যান, জি, জি। যারা আসলে বোর্ড কর্তারা থাকেন। সেই জায়গায় আপনারা আসলে বারংবারই শুনিয়ে গেছেন ক্লাব কর্তাদের, বিশেষ করে আসলে যারা একেবারে মানে তৃণমূল নিয়ে কাজ করে, তাদেরকে আর্থিক সংকট যে বিষয়টা, আপনাদের থেকে তাদের আর্থিক সংকটটা বেশি থাকে। তাদের যে এতদিন খরচ হয়ে গেছে, তৃণমূল পর্যায়ে গিয়ে বারংবার তাদের বাছাই কার্যক্রম চলেছে, সেই খরচের কি কিছু টাকা আপনারা আসলে ভর্তুকি হিসেবে তাদের পাশে থাকার জন্য আসলে মানে দেবেন কিনা, কোনো পরিকল্পনা রয়েছে আসলে কিনা? যদি আসলে পরিকল্পনা করার মতো এখন বর্তমানে আপনি ছাড়া আর কেউই নেই। স্টার্ট যদি আমরা করে ফেলি, অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। আমি প্রেসিডেন্ট মহোদয়কে অবশ্যই এটা জানাবো, যেহেতু আমাদের বোর্ডের এবং ক্যাবিনেটের বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমাদের বস, আমরা অবশ্যই কর্তাকে জানাবো এবং তার সাথে ডিসকাশন করব। যে ক্ষতি হয়েছে তাদের অবশ্যই এটা সফট কর্নারে নিয়ে একটা কনসিডারেশন যেমন কোনোভাবে যে কোনো ওয়েতে করা যায়, সেই কারণে আমি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে ডিসকাশন করে তাদের সাথে আলোচনা করব, মিটিং করব। তাদের যে লসগুলোকে সামান্যতমেও যদি রিকভারি করা যায়, অবশ্যই আপনাকে কথা দিলাম আমি, এটা আলোচনা সাপেক্ষে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। নিশ্চয়ই। আসলে তাবিদ আওয়াল আমরা দেখেছি যে যখন কাজী সালাউদ্দিন ছিলেন, তখনও তার সাথে আসলে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তাবিদ আওয়াল। এখন তো আসলে সভাপতি হয়েছেন। বিগত সময় আমরা 14 জনকে সভাপতির দায়িত্ব পালন করতে দেখেছি। তারপরে এই যে দুঃখের বিষয় যে এক সভাপতি এসেছেন গিয়েছেন, তবে পায়োনিয়ার ফুটবল, বারংবারই বলছি যে যেখানে আতুর ঘর ফুটবলের, সেই জায়গাটায় আসলে যেই মনোযোগটা দেওয়ার কথা ছিল, কাজ করার কথা ছিল, সেই কাজটা এখন পর্যন্ত হয়নি। নিশ্চয়ই আপনাদের আমলে নিশ্চয়ই আশা রাখছে আসলে যারা ক্লাব আছে। এইবার গত মৌসুমে 2022 সালে সবশেষ যখন মৌসুম হয়েছিল, 20,000 টাকা চ্যাম্পিয়ন দল পেয়েছিল, আর 7,000 থেকে 10,000 টাকার মধ্যে রানার্সদের দেওয়া হয়েছিল প্রাইজ মানি। এইবার কি সেই প্রাইজ মানিটা বাড়াবেন কিনা আপনাদের? আমরা প্রাইজ মানি বাড়ানোর চিন্তা আছে, অবশ্যই এটা বাড়ানোর চিন্তা আছে। আর আপনি যে কথাটা বললেন যে তাবিদ আওয়াল সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্টও ছিল এবং প্রেসিডেন্ট হয়েছে, উনি খেলোয়াড়ও ছিলেন। আপনি জানেন উনিও কিন্তু পাইনিয়ার থেকে আসছেন, পাইনিয়ার খেলেছেন উনি। তো এখন ওনার কিন্তু যথেষ্ট ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি তার মাথায় আছে এবং চিন্তা আছে। এটাকে আবার স্টার্ট করার সাথে সাথে আমরা মনে করি যে তার আমলে আর এটা আর বন্ধ হবে না, এবং তাদের ক্ষতি গুলো পুষিয়ে দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলে তাদের সাথে আমি একটা মিটিং করব।
মিটিং করে তাদেরকে জানিয়ে টিপু ভাই, দিব যে ক্ষতি তো পুষিয়ে দিবেন, তবে মানে যেহেতু আপনি বলছিলেন যে 2026 সালের একদম শুরুর মৌসুমটা আপনারা পাইওনিয়ার লিগটা শুরু করার প্ল্যান করছিলেন, তবে চ্যাম্পিয়নদের জন্য আসলে নতুন কোনো সুখকর কোনো খবর আপনারা দিতে যাচ্ছেন কিনা সেটার উত্তর আপনার কাছ থেকে নিশ্চয়ই জানতে চাবো। তবে এবার থামাতে হচ্ছে আপনাকে। টিপু ভাই, কষ্ট আসলে সাংবাদিকদের থেকে আসলে ফুটবলারদের সবারই আসলে সব জায়গায় করতে হয়, সেটা আসলে করে যাচ্ছে খুদে ফুটবলার যারা আসলে অনেক দিন ধরে নিজেদেরকে করে যাচ্ছে, কারণ তাদের চোখের স্বপ্ন জাতীয় দলে একদিন তারা প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের। সেই স্বপ্ন পরিণত আসলে তাদের আর্থিকভাবে যে স্বাবলম্বী বা আর্থিকভাবে যে আস্থার জায়গাটা সেটা তৈরি করতে হবে। বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে যে চ্যাম্পিয়ন দলে গতবার যেভাবে 20,000 টাকা এবং 10,000 টাকার মধ্যে আসলে আটকে ছিল, সেই টাকার পরিমাণটা কি এবার বৃদ্ধি পাবে কিনা, ফুটবলারদের কোনো সুখবর আপনারা দিবেন কিনা নতুন কমিটিতে? আমার মনে হয় 20,000 আর 10,000 এনাফ মানি না, যথেষ্ট টাকা না। এতগুলো খেলা, এতগুলো ম্যাচ উইন করে চ্যাম্পিয়ন আর রানার্স আপ হওয়া দুটা টিম, 80টা টিমের ভিতরে বা 85টা টিমের ভিতরে দুটা টিমকে চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়া খুব টাফ খেলা, খুবই টাফ। এবং ইভেন একে যদি এন্ড অফ দ্য দিন শেষে যদি 10,000 আর 20,000 দেওয়া হয়, আগের পিরিয়ডের সাথে যে কোনো সামঞ্জস্যতা নাই। ইভেন এটা আমি মনে করি না যেটা সাফিসিয়েন্ট। আমি মনে করি যে এইবার আমরা সব কিছুই ডিসকাশন প্রেসিডেন্টের সাথে অবশ্যই করব। তারপরে আমার ব্যক্তিগত অভিমত আমি প্রেসিডেন্টকে বলবো রানার্স আপ 50,000 আর চ্যাম্পিয়ন 1 লাখ টাকা করে দেওয়ার জন্য। তাই আমার মনে হয় যে এটা খুব একটা বেশি টাকা না, এটা অল্প টাকাই। এবং পার্টিসিপেশন মানিগুলো দেওয়ার প্রত্যেকটা টিমকে ভালো একটু টাকা দেওয়ার জন্য আমি অনুরোধ করব। মানে সেটা কি পরিমাণ হতে পারে? এটা ওরা 10 থেকে 15,000 টাকার বলছিল আমার কাছে, কিন্তু আমার মনে হয় সর্বোচ্চ 20,000 টাকা করে দেওয়া যেতে পারে। মানে যারা চ্যাম্পিয়ন হবেন? না, পার্টিসিপেশন মানিটা আচ্ছা, সবাইকে। আর মানে চ্যাম্পিয়ন ওই ক্লাবগুলো কি আসলে মানে সামর্থ্যবান ক্লাব আছে কিনা? আছে, অনেকগুলো ক্লাব সলভেন্ট আছে, কিন্তু ম্যাক্সিমাম লুজার, মানে ম্যাক্সিমাম সলভেন্ট না। 80টা ক্লাব এই পর্যন্ত নিবন্ধন করেছে আমাদের সাথে, বিএফএফের সাথে। 80টার পরে এখন পর্যন্ত আরও 2-1টা আসার কথা, আমি ক্লিয়ার না আসছে কিনা। তবে আমার মনে হয় সবাই প্রেসিডেন্ট কি তাহলে 15 থেকে 20,000 দেওয়ার জন্য আসলে মানে যেটা বলছিলাম আসলে রাজি হয়েছে কিনা, আপনি কথা বলেছেন কিনা? যে আমি আশা করি যে এটা না করবে না প্রেসিডেন্ট মহোদয়। 80টা ক্লাবের মধ্যে কি সবগুলো নতুন, মানে প্রায় কি নতুন ক্লাব নাকি? না, পুরাতন ক্লাবও আছে, যারা যারা গত বছর খেলেছে। আমার মনে হয় গত বছর 55টা ক্লাবের মতো ছিল গত বছর, দ্যাট মিনস 2022 সনে। তাহলে গেল সময়ে যেখানে 3,000 টাকা রিনিউ করতে দিতে হতো, এবার আপনারা চাচ্ছেন যে আরো টাকা বৃদ্ধি করতে, সেক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা। না, আমরা পার্টিসিপেশন মানিটা, মানে ওদের যে মানে যদি কেউ করে তাহলে প্রত্যেকটা ক্লাব 10 থেকে 15,000 টাকা পাবে। হ্যাঁ, পাবে, আমরা দিব এটা। এটা তো গেল একটা ভালো একটা মানে খবর। তবে যেটা চ্যাম্পিয়ন প্রাইজ মানি বা রানার্স আপদের মানি, চ্যাম্পিয়ন আমরা চাচ্ছি যে আগে তো 10-20,000 টাকার ভিতরে সীমাবদ্ধ ছিল, এটা সাফিসিয়েন্ট আমার কাছে মনে হয় না। এবং যুগের সাথে যদি তাল মিলিয়ে কথা বলি, 50,000 থেকে 1 লাখ টাকা চ্যাম্পিয়ন এবং রানার্স আপকে 50,000 এবং চ্যাম্পিয়নকে 1 লাখ টাকা দিলে এটা মনে হয় বেশি হবে না। আমি এই বিষয়ে প্রেসিডেন্টের সাথে আলোচনা করব। এটা আমার মনে হয় না যে প্রেসিডেন্ট এটা না করবে, এটা পজিটিভই প্রেসিডেন্ট থাকবে। তাদের তো আসলে অনেক খরচ হয়, পুরো মানে পুরো যেই আসরটা জুড়ে তাদেরকে আসলে টিমটা চালানে অনেক খরচ হয়, সহ তাদের বিভিন্ন জায়গায় আসলে ট্রাভেল করতে হয়, খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে, খাদ্য অভ্যাস সবকিছু মেনটেনে আসলে অনেক টাকা খরচ হয়ে যায়। একটু যদি বিগত সময় আপনার যখন কাজী সালাউদ্দিনের আমলে আপনি ছিলেন, নারী কমিটিতে কাজ করেছেন, নারী কমিটিতে আসলে একটা নারী উইং এর মধ্যে ছিল, আমরা দেখেছি যে ধাপে ধাপে আপনারা কিভাবে কাজ করেছেন। তবে এই যে লিগগুলোতে ফুটবল যেগুলো বাংলাদেশের লিগ এখন চলমান, সেখানে নারী লিগ বা মানে পাইওনিয়ার লিগ বা সেখানে ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, এখানে নারীদের পর্যায়ক্রমে আসা হয় না কেন? কেন ওই জায়গাটা তারা নারীদের সেই সুযোগটা দিচ্ছেন না? কেন আলাদা করে রেখেছেন নারীদের? কারণ নারীদের তো লিগ হয় না নিয়মিত, যে এমন না যে নারীদের অনেক লিগ হয় আপনারা এই জন্য তাদেরকে সুযোগ দিচ্ছেন না, ব্যাপারটা তা না। তাহলে কেন নারীদের সামনে কি পাইওনিয়ারে নারীদের অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কিনা? এই বিষয়টা হচ্ছে, আমি যতটুকু জানি, দেখুন 2009-10 থেকে নারীদের অর্গানাইজ করতে করতে আমাদের নারী ওমেন্স কমিটির চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার কিরণ আপা, ওনার দূরদর্শিতা, ওনার যে চ্যালেঞ্জিং, উনি অনেক কষ্ট করে আমার জানা মতে নিজেও অনেক টাকা ওখানে ঋণ দিয়ে রেখেছিলেন তৎকালীন সময়ে। ঋণ বলতে নারীদের প্রতি, মেয়েদের প্রতি খরচ টরচ অনেক করেছেন, আমি জানি এটা। তবে উনি যে নিরলস পরিশ্রমের মাধ্যমে এই নারী টিমটাকে, আপনি জানেন যে বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানের দেশ,
এরা নারীরা হাফ প্যান্ট পেলে পরে খেলবে এটাও অ্যালাও করতো না একটা সময়। গ্রামগঞ্জ থেকে প্রান্তিক অঞ্চল থেকে যে মেয়েগুলো উঠে আসতো খেলার জন্য, 2008-09-এর কথা বলতেছি, যখন আমাদের মাহফুজা আক্তার কিরণ ম্যাডাম স্টার্ট করেছে এবং তাদের যথেষ্ট অর্গানাইজ করে এই পর্যন্ত এনেছে, তখন কিন্তু প্রান্তিক অঞ্চলের এই মেয়েগুলো যখন ব্যাক হতো গ্রামগঞ্জে, এই মেয়েগুলোকে কিন্তু গ্রামের লোকজন ক্রিটিসাইজ করতো যে তোমরা কিভাবে ফুটবল খেলো, ফুটবল খেলা কি জায়েজ নাকি, বিভিন্ন মন্তব্য করতো তারা। কিন্তু দেখুন আজকে সময়ের তালে তালে গ্লোবালি ওয়ার্ল্ডের ভিতরে যেভাবে নারীরা এগিয়ে যাচ্ছে, কর্মদক্ষতায় বলেন, কর্মযোগ্যতায় বলেন, সমস্ত দিক দিয়ে নারীরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে আমাদের থার্ড কান্ট্রি বলেন, ফার্স্ট কান্ট্রি বলেন, সব জায়গা দিয়ে। এবং আমি মনে করি যে স্পোর্টসের কোনো একটা রাষ্ট্রকে, একটা দেশকে, কান্ট্রিকে ব্র্যান্ডিং করতে স্পোর্টসের কোনো বিকল্প নাই, হোয়াট এভার সেটা নারী, হোয়াট এভার সেটা পুরুষ। আমি বলতে চাই যে মাহফুজা আক্তার কিরণের যে নিরলস পরিশ্রমে, তার অর্গানাইজে, তার দূরদর্শিতায়, তার কষ্ট করে যে এই পর্যন্ত নারী টিমটাকে আজকে ফোকাস, আজকে জানেন আপনি 2022-এ আপনার সাব চ্যাম্পিয়ন হয়েছে, 2024-এ সাব চ্যাম্পিয়ন হয়েছে এবং লাস্ট ইয়ারে এই বছরই এফসি কোয়ালিফাইড খেলবে। 3টা ম্যাচ যদি এফসিতে জিততে পারে, ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখতেছি আমরা ইনশাআল্লাহ। মানে সেটা তো অবশ্যই আছেন, যিনি চেয়ারম্যান আছেন, তবে আপনি যেহেতু কমিটিতে আছেন পাইনের, সেই জায়গায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে কিনা? যেহেতু বিগত সময় নারীদের দেখেছেন, নারী ফুটবলাররা কিভাবে কষ্ট করছে। দেখুন এই বছর 2025-26 সেশন নারীদের কিন্তু স্টার্ট হচ্ছে। আমি গতকালও আপার এখানে বসেছিলাম, আমি কতগুলো কথা শুনেছি। নারী টিম স্টার্ট করার জন্য, নারী দলকে এবং লিগ স্টার্ট করার জন্য দ্রুত তাগিদ দিল উনি। ইভেন আমার মনে হয় যে ডেটটা ফিক্সড করেই 2025-26 সেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং নারী টিম, নারী লিগটা রেগুলারলি হবে। মানে নারী লিগটা এইবার যেটা হচ্ছে, আপনারা বারংবারই আসলে বলেন যে নারী লিগটা রেগুলার করার পরিকল্পনা থাকে, তবে আসলে মানে কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাওয়া যায় না আপনাদের যারা বিগত সময়ে ছিলেন, এখন যারা আছেন। কারণ আমরা দেখে থাকি যে নারী লিগের যে এবারটা মাহফুজা আক্তার কিরণ বারংবারই বলছেন যে নারী লিগটা এবার তো মানে হচ্ছেই শুধুমাত্র অস্ট্রেলিয়ান মিশনে নারীদেরকে তৈরি করার জন্য, যে কারণে আসলে বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে আসলে তাদের রেস্ট্রিকশন রয়ে গেছে। মানে কথায় মানে শুধু নামে মাত্র নারী লিগ আর কি, সেই জায়গা তো মানে নারী লিগের যে ফ্লেভারটা বা যেভাবে আসলে খেলার কথা সেটা তো পাওয়া যাবে না। তবে টিপু ভাই, আপনি মানে আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে সামনের বছর থেকে বা মানে আসন্ন বছর থেকে আসলে কোনো পাইওনিয়ারের নারী কোনো লিগ থাকবে কিনা, নাহলে আসলে ক্লাবগুলো আসলে তাদের নারীদের ফুটবলার, যেটা বলছিলাম আসলে নারী লিগ নিয়ে বা মানে নারী ফুটবলারদের নিয়ে আসলে আপনাদের পাইওনিয়ারে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ আছে কিনা বা পরিকল্পনা করছেন কিনা আপনি একা? কারণ দেখা যায় যে যারা ক্লাবের মালিক বা যারা ক্লাব নিয়ে কাজ করেন, তারা আসলে একদম তড়ি ঘড়ি করে নারী লীগ যেটা শুরু হয় শেষ মুহূর্তে গিয়ে তারা সেই প্রস্তুতিটা নেয়, যেটা আসলে খুবই স্বাস্থ্যবান বা মানে স্বাস্থ্যসম্মত একটা লিগ যেটা হওয়ার কথা সেটা হয়ে থাকে না। এইবার আসলে কোনো পরিকল্পনা আপনার মানে আছে কিনা আপনার কমিটিতে? আসলে আপনি এই প্রশ্নের মাধ্যমে আমি মিস মাহফুজা আক্তার কিরণ আপাকে বলবো যে আমাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল, তবে লিগ কন্টিনিউ হচ্ছে। লিগ কন্টিনিউ হওয়ার পাশাপাশি যদি আমরা এটা নিয়ে আলোচনা করব, যেহেতু আমি জাকির সাহেব 3-4 জন আছি আমরা আপার সাথে, আগের কমিটিতেও ছিলাম, তো এখন আমি আপাকে বলবো যে এটা কি পাইনিয়ার করা যায় কিনা, তো পাইনিয়ার লিগে নারীদেরকে অংশগ্রহণ করানো যায় কিনা বা তাদের একটা লিগ পদ্ধতি করা যায় কিনা, এটা আলোচনা সাপেক্ষে হয়তো বা সিদ্ধান্ত নেওয়া যাবে। যদি এবার ক্লাব থেকে একটু কথা বলে থাকি, বিপিএলে যে দলগুলো খেলছে এবার বাংলাদেশ, বিপিএল থেকে বাংলাদেশ ফুটবল লিগ হয়ে গেছে বিএফএল, নতুন এই ইয়েতে আপনারা বেশ ভালোই ছন্দে ছুটে চলেছেন রহমতগঞ্জ ক্লাবের যদি অবস্থা দেখি যে পয়েন্ট টেবিলের 3-এ আছেন, তারা 7টা ম্যাচ খেলে ফেলেছেন, 4টা জয় পেয়েছে এবং বেশ ভালো ভালো দলের সাথে আসলে জয় পেয়েছেন। এই জয়টা আসলে তো রহমতগঞ্জ আগের যে মৌসুমগুলো আমরা দেখেছি বেশ নিজেদেরকে লড়াই করে এই পর্যায়টাতে নিয়ে আসতে হয়েছে এবং এটা ক্লাব চালাতে তো বিশাল অঙ্কের একটা খরচ হয়। সেই খরচের যোগানটা আসলে কি, যেখানে আমরা দেখি যে মোহামেডানের মতো যেখানে ঐতিহ্যবাহী ক্লাবগুলো এখন সংগ্রাম করে চলেছে, মানে হারিয়ে যাওয়ার পথে ক্লাবগুলো, সেই জায়গায় রহমতগঞ্জ কিভাবে এগিয়ে চলেছে? আসলে আমাদের বিষয়টা হচ্ছে, আমি 2006 সনে রহমতগঞ্জ ক্লাবের আমি প্রয়াত এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আমাকে করেছিল, জেনারেল সেক্রেটারি করেছিল। 2006 থেকে 2013 পর্যন্ত আমি জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি রহমতগঞ্জ। আপনি জানেন রহমতগঞ্জ ঐতিহ্যবাহী ক্লাব, 93 বছরের ক্লাব। এটা স্টার্ট হয়েছে 1933 সন থেকে অদ্য পর্যন্ত। এটা আমি যখন ছিলাম সাধারণ সম্পাদক হিসাবে, তখন রহমতগঞ্জের যে চারমার ক্রেজ ছিল,
তখন একটি উপাধি পেয়েছিলাম আমরা জায়ান্ট কিলার হিসাবে। রহমতগঞ্জের সাথে সাথে জায়ান্ট কিলারের একটা উপাধি নিয়ে কথা বলতো। যাই হোক, আমি গত বছর 2024-এর রেভলিউশন গণ অভ্যুত্থানের পর পুরো এলাকার লোকজন আমাদেরকে সমস্ত মুরব্বী বসে একটা আলোচনা করে আমাকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেছে রহমতগঞ্জের এত ঐতিহ্যবাহী ক্লাবের। অধিষ্ঠিত করার পর আপনি নিশ্চয়ই জানেন 2024-এ ওই সেশনে আমরা 4th পজিশনে এসেছি। 4th পজিশনে থাকা, যেখানে বসুন্ধরা, যেখানে বড় বড় টিম আবাইনি, মোহামেডান রয়েছে, ফর্টিস রয়েছে, সেখানে 4th পজিশন ক্যারি করে সো টাফ। এরপরেও আমাদের যে সমন্বয়টা, আমাদের রহমতগঞ্জ ক্লাবের কর্মকর্তাগুলো আপনি খোঁজ নিয়ে দেখবেন ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, জাতীয় টিমের প্লেয়ার থাকাতে তারা ধরেন নাবিব ভাই ছিল, হাজি আলমগীর ছিল, সোহেল ভাই ছিল, খুব নাম করা। কায়সার হামিদ ভাই আমাদের ক্লাব থেকে খেলে এসেছে, অনেক বড় বড় নাম করা স্টার বাংলাদেশের রহমতগঞ্জ থেকে খেলে এসেছে। এখন রহমতগঞ্জ ঐতিহ্যবাহী ক্লাবের যে স্টার প্লেয়ারগুলো ছিল তাদের সমন্বয় করে আমরা রহমতগঞ্জ ক্লাবটাকে অর্গানাইজ করতেছি। বিকজ তারা কিন্তু যথেষ্ট চৌকস এবং কৌশলী স্পোর্টসের উপরে বেসিক্যালি, মানে ফুটবল মাঠ থেকে ফুটবলারদের যে সমস্যা তারা খুব ভালোভাবে আসলে খুব ভালোভাবে, এবং সোর্স অফ আর্নের যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে আমাদের একটি ছোট্ট হাট হয়, এটা প্রায় 55 বছরের ইতিহাস হাটের, আমাদের 55 থেকে 60 বছরের ইতিহাস। এটা আমাদের বাপ দাদার জেনারেশন 5th জেনারেশন পর্যন্ত আমাদের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী এলাকার মুরব্বীর সমন্বয় করে এই হাট পরিচালনা করা হয়। এই হাট কখনো টেন্ডার বাইরেও কখনো হয়নি। মানে আপনারা হাটের বাইরেও তো আসলে ক্লাবের দোকান আছে, সেখান থেকে আসলে ইনকামটা হয়। হাটের বাইরে কিছু দোকান আছে আমাদের, ওইটা সোর্স অফ ইনকামের একটা পার্ট। আপনি জানেন প্রফেশনাল লিগ, বাংলাদেশ লিগ চালাইতে হলে, বাংলাদেশ ফুটবল লিগ চালাইতে হলে আপনার কোটি কোটি টাকার পুরো প্রয়োজন। নিশ্চয়ই কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে আবাহনী, ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংসের মতো যারা আসলে জায়ান্ট দল আছে, তারাও কিন্তু যারা বিদেশি ফুটবলার আছে, কোচ আছে, তাদের আসলে সেই টাকাটা, তাদের যে মানে পারিশ্রমিক, সেই টাকাটা জোগান না দেওয়ার কারণে বা সরবরাহ না কারণে তারা আসলে ফিফা নিষেধাজ্ঞায় পড়েছে। নিশ্চয়ই আপনারা সেই জায়গায় মানে সেই দিকে এগোবেন না, নিশ্চয়ই আপনাদের যে ইনকাম। না, আমরা দেখুন, আমরা 2007 হইতে প্রফেশনাল লিগ স্টার্ট হয়েছে, অদ্যাবধি পর্যন্ত টিল টুডে আমাদের এই ইতিহাসই নাই এবং ইতিহাস এই সাক্ষ্য দেয় না। বিকজ রহমতগঞ্জ তার ঐতিহ্যবাহী ক্লাবকে, তার নাম সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য ফিফার এম্বার্গোতে পড়ুক, ফরেন প্লেয়ারের পেমেন্ট না করা, এটা একটা দৃষ্টিকটু। এটা অনেক ক্লাব পারে না, তাদের কষ্ট আছে বিদায়। তারপরে আমি বলবো, প্রফেশনাল লিগ চালাইতে হইলে আপনাকে এটার ইলিজিবল হতে হবে, উপযুক্ত হতে হবে। আমি উপযুক্ত না হলে, হলে আপনি বলছেন যে প্রফেশনাল লিগের ক্ষেত্রে বসুন্ধরা কিংস আসলে উপযুক্ত নয়। আমি সেই কথা, আমি এটা আসলে স্পেসিফিকলি নাম মেনশন করে বলতেছি না। তারাও পড়েছে এম্বার্গোতে, ফকিরাপুল পড়েছে, আপনি জানেন আরও ক্লাবগুলো পড়েছে। যাই হোক, এটা আমরা রহমতগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড নাই। আমরা সর্বোপরি বিদেশি প্লেয়ার, বিদেশি মেহমান মনে করে তাদেরকে কোনো অবস্থাতে তাদের পারিশ্রমিক রাখার কোনো অপরচুনিটি আমাদের এখানে নাই। ইভেন স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া বোর্ডে এবং সবার সাথে আলোচনা সাপেক্ষে কোনো, আপনারা আসলে খেলোয়াড়দের সেই সুরক্ষাটা দেশি বিদেশি কেয়ার স্যালারি নিয়ে আমরা এবং কৃপণতা করি না। ফুটবলকে আসলে এগিয়ে নিতে আপনারা যেভাবে কাজ করছেন, সেই কাজটা আসলে অব্যাহত থাকবে নিশ্চয়ই, এই আশা করছি আপনাদের কমিটির কাছে। দর্শক, শেষ করতে হচ্ছে আজকের এখন মাঠের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।